আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পরিপাক ও শোষণ এই অধ্যায়ে ক্ষুদ্রান্ত্রের পরিপাক ও শোষণ এবং বৃহদান্ত্র এবং স্থূলতা এই টপিকগুলো জানবো। তো শুরুতে আমরা ক্ষুদ্রান্ত্রের পরিপাক জেনে নিই। এর আগে পরিপাকের কিছু বিক্রিয়া লিখে রাখলাম। আচ্ছা, এর আগে আমরা ক্ষুদ্রান্ত্রের গঠনটা দেখি, তারপর আমরা এর পরিপাকটা পড়বো। দেখো, ক্ষুদ্রান্ত্রের গঠনের মধ্যে খেয়াল করো যে তোমার তিনটা অংশ থাকে। ক্ষুদ্রান্ত্রে কয়টা অংশ থাকে? তিনটা অংশ থাকে। ক্ষুদ্রান্ত্রে তিনটা অংশ থাকে। আমরা জানি যে ক্ষুদ্রান্ত্রে কি থাকে? ডিওডেনাম, জেজুনাম, আরেকটা কি? ইলিয়াম। আচ্ছা, ঠিক আছে। তো এখানে ডিওডেনামের কাজ কি? ডিওডেনামের কাজ তোমার ক্ষরণ করা। ক্ষরণে হেল্প করে, ক্ষরণ। আর তোমার জেজুনাম এবং ইলিয়ামের কাজ শোষণ করে। খাদ্যবস্তু শোষণে হেল্প করে এটা। আচ্ছা, এখন ইলিয়ামটা তোমার ক্ষুদ্রান্ত্রের 5/3 অংশে ইলিয়াম। বুঝছো কিনা? সবচেয়ে বেশি খাদ্য শোষিত হয়, শোষণ ঘটে ইলিয়ামে। এবং ক্ষুদ্রান্ত্রের মেইন প্রধান কাজ পানি শোষণ করা এর মেইন প্রধান কাজ, মানে মেইন কাজ আর কি। বুঝছো? আচ্ছা, তারপর তুমি এই ক্ষেত্রে ক্ষুদ্রান্ত্রে তোমার যে পরিপাকগুলো ঘটে, পরিপাকের ক্ষেত্রে তিনটে এনজাইম কাজ করে। একটা তোমার পিত্তরস, আন্ত্রিক রস এবং অগ্ন্যাশয় রস। ঠিক আছে কিনা? তাহলে একটা পিত্তরস, অগ্ন্যাশয় রস, আরেকটা কি? আরেকটা তোমার আন্ত্রিক রস। এখন পিত্তরস কিভাবে কাজ করতেছে বিষয়টা খেয়াল করো। আমরা জানি পিত্তরস যকৃৎ থেকে তৈরি হয় এবং পিত্তরস পিত্তথলিতে এসে জমা হয়। এই পিত্তরস কি করে? তোমার লিপিড জাতীয় যে পদার্থগুলো আছে, ওই লিপিড জাতীয় পদার্থগুলোকে ছোট ছোট টুকরায় পরিণত করে। কিভাবে করে? কারণ পিত্তরসে থাকে আমরা জানি সোডিয়াম গ্লাইকোলেট এবং সোডিয়াম টারকোলেট নামক লবণ থাকে। এগুলো কি করে? এগুলো তোমার লিপিড জাতীয় পদার্থকে ছোট ছোট টুকরা পরিণত করে। এই পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় ইমালসিফিকেশন, যা আমরা আগের ভিডিওতে দেখছিলাম। আচ্ছা, এটা পিত্তরসের কাজ। তারপরে তোমার অগ্ন্যাশয় রস কিভাবে খাদ্যগুলোকে পরিপাক করতেছে। কারণ আমরা জানি যে ক্ষুদ্রান্ত্রে 3 ধরনের খাবারের পরিপাক ঘটে। চূড়ান্ত পরিপাক ঘটে ক্ষুদ্রান্ত্রে। তুমি শর্করা, আমিষ এবং লিপিড জাতীয় খাদ্যের পরিপাক ঘটে এবং ক্ষুদ্রান্ত্রে কি খাদ্য শোষণও ঘটে। আচ্ছা, তো অগ্ন্যাশয় রস দ্বারা অগ্ন্যাশয় রসে যে সকল এনজাইম থাকে, তো কিছু থাকতেছে শর্করা জাতীয় এনজাইম, কিছু দেখিয়েছে লিপিড জাতীয়, কিছু আবার প্রোটিন জাতীয় এনজাইমগুলো থাকতেছে। এখন অগ্ন্যাশয় রসে যে এনজাইমগুলো আছে, ওই এনজাইম দ্বারা শর্করা, আমিষ এবং লিপিড জাতীয় খাদ্যের কিভাবে পরিপাক হচ্ছে, এখন প্রসেসটা দেখব। দেখো, অগ্ন্যাশয় রসের মধ্যে তোমার অ্যামাইলেজ এবং মল্টেজ নামক 2 ধরনের তোমার কি থাকে? শর্করা জাতীয় এনজাইম থাকে। তো অ্যামাইলেজ কি করতেছে? স্টার্চ এবং গ্লাইকোজেনকে তোমার মল্টোজে পরিণত করতেছে। উৎপন্ন মল্টোজ কি করতেছে? উৎপন্ন মল্টোজ তোমার গ্লুকোজে পরিণত হচ্ছে, সেটা মল্টেজের উপস্থিতিতে। খেয়াল করতেছো কিনা? এখানে মূল উপাদানটা কি? মল্টোজ। তো এই মূল উপাদানের উপর নামকরণ করে এনজাইমটা তৈরি করা হচ্ছে যে মল্টেজ। তো মল্টোজটা মল্টেজের উপস্থিতিতে গ্লুকোজে পরিণত হচ্ছে। তো আমরা কি ফাইনালি তোমার শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজে পরিণত হবে, এটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন প্রোটিনে কিভাবে পরিপাক হচ্ছে? আমরা যে তোমার পাকস্থলীতে যে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয়েছিল, ঠিক আছে, আংশিক পরিপাক হয়েছে, যে তোমার আমিষ জাতীয় খাদ্য প্রোটিওলাইটিক এনজাইমের উপস্থিতিতে অর্থাৎ পেপসিনের উপস্থিতিতে, সেটা কিছু পরিণত হয়েছিল প্রোটিওজ এবং পেপটোন। ওই প্রোটিওজ এবং পেপটোনটা ক্ষুদ্রান্ত্রে আসার পর সেটা ট্রিপসিনের উপস্থিতিতে পলিপেপটাইডে পরিণত হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে অগ্ন্যাশয় রসের যে তোমার ট্রিপসিনটা, এই ট্রিপসিনটা কিন্তু প্রথমে নিষ্ক্রিয় অবস্থা কি ক্ষরণ হয়। যখন ডিএনএ আসে তখন এটা তোমার এন্টারোকাইনেজ নামক এক ধরনের এনজাইম আছে, যার ট্রিপসিনোজেনটা এই ট্রিপসিনোজেনটা ট্রিপসিনে পরিণত হয়ে যায়। তাহলে ট্রিপসিনোজেন
এটা প্রথমত হচ্ছে নিষ্ক্রিয় অবস্থা হচ্ছে ক্ষরিত হয় যখন এন্টারোকাইনেজ, হ্যাঁ, ডিউটারমে আসে। এন্টারোকাইনেজ কাইনেজ নামক হচ্ছে এনজাইমের উপস্থিতিতে সেটা সক্রিয় টিপসিনে পরিণত হয়ে যায়। হ্যাঁ, টিপসিনোজেন থেকে টিপসিনে পরিণত হয়ে যায়। তারপর হচ্ছে সেটা প্রোটিওজ এবং পেপটোনের উপর কাজ করে পলিপেপটাইডে তোমার কনভার্ট করতেছে। তারপর হচ্ছে আবার কাইমোজ যে টিপসিন ওইটাই কিন্তু হচ্ছে প্রথমত নিষ্ক্রিয় অবস্থায় তোমার হচ্ছে ক্ষরিত হয়। তারপর হচ্ছে কাইমোট্রিপসিনোজেনটা হচ্ছে তোমার টিপসিনের উপস্থিতিতে সেটা কাইমোট্রিপসিনে পরিণত হয়ে যায়, অর্থাৎ সক্রিয় এনজাইমে পরিণত হয়ে যাচ্ছে। তো যখন হচ্ছে সেটা প্রোটিওজ এবং পেপটোনের উপর ক্রিয়া করতেছে আর পলিপেপটাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর ট্রাইপেপটাইডটা হচ্ছে পলিপেপটাইডের উপস্থিতিতে অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে। ডাইপেপটাইডটা হচ্ছে ডাইপেপটাইডেজের উপর মানে হচ্ছে এনজাইম দ্বারা হচ্ছে সে অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে। হ্যাঁ, কোলাজেন হচ্ছে কোলাজিনেস এনজাইমের উপস্থিতিতে সেটা সরল পেপটাইডে পরিণত হচ্ছে। তাহলে দেখো আমিষের তোমার যে পরিপাক শেষে আমরা পলিপেপটাইড পাচ্ছি, না হলে হচ্ছে অ্যামিনো অ্যাসিড এগুলোই পাচ্ছি, নাকি না হলে সরল পেপটাইড পাচ্ছি। এর ছিল হচ্ছে তোমার প্রোটিন জাতীয় হচ্ছে খাদ্যের হচ্ছে পরিপাক তোমার ক্ষুদ্রাঞ্চে। তারপর হচ্ছে চর্বি জাতীয় খাদ্যের পরিপাক। চর্বি জাতীয় হচ্ছে খাদ্যের হচ্ছে পরিপাক একটা হচ্ছে পিত্তরস দ্বারা হচ্ছে, আবার হচ্ছে যেহেতু অগ্ন্যাশয় রস হচ্ছে লাইপেজ নামক হচ্ছে এনজাইম আছে। হ্যাঁ, এই এনজাইমের উপস্থিতিতে চর্বি কণাগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিড নামে গ্লিসারল পরিণত হচ্ছে এবং তোমার ফসফোলিপিডটা ফসফোলাইপেজের উপস্থিতিতে ফ্যাটি অ্যাসিডে পরিণত হচ্ছে। আবার হচ্ছে তোমার থাকে কি কোলেস্টেরল এস্টার নামক হচ্ছে পদার্থ থাকে যেগুলো কোলেস্টেরল এস্টারেজ নামক এনজাইম দ্বারা সেটা ফ্যাটি অ্যাসিডে পরিণত হচ্ছে। তাহলে আমরা পরিপাক শেষে হচ্ছে যে আমরা যে বিষয়টা পাচ্ছি যে শর্করা জাতীয় পদার্থ গ্লুকোজে পরিণত হচ্ছে, প্রোটিন জাতীয় যে পদার্থগুলো আছে খাদ্যকণাগুলো আছে সেগুলো হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিড না হলে পলিপেপটাইড না হলে সরল পেপটাইডে পরিণত হচ্ছে। আর লিপিড জাতীয় পদার্থগুলো হয় ফ্যাটি অ্যাসিড না হলে হচ্ছে তোমার গ্লিসারলে পরিণত হচ্ছে। হ্যাঁ, অবশেষে হচ্ছে তোমার যে চূড়ান্ত পরিপাকটা হচ্ছে এমন হচ্ছে। তারপর হচ্ছে এখন আমরা তোমার হচ্ছে আমরা হচ্ছে কি এই প্রসেসগুলো হচ্ছে মনে রাখবো। দেখো বিষয়গুলো হচ্ছে সোজা, যে হচ্ছে আমরা শর্করা পরিপাকের ক্ষেত্রে চিন্তা করবো আমরা গ্লুকোজে পরিণত করতে হবে, এটা মাথায় রেখে বিক্রিয়াগুলো হচ্ছে শিখবো। তারপর হচ্ছে প্রোটিনটা হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড তাহলে সরল পেপটাইডে পরিণত করতে হবে, এগুলো মাথায় রেখে কি করব বিক্রিয়াগুলো শিখবো এবং এনজাইম কোনটার উপর কাজ করতেছে এগুলো দেখবো। ঠিক আছে, লিপিড জাতীয় পদার্থের বিষয়গুলো এভাবে শিখবো। আচ্ছা, তো মূলত হচ্ছে মূল যে উপাদান তার সাথে মিল রেখে মূলত এনজাইমটা আমরা রাখতে পারি, যেমন হচ্ছে ফসফোলিপিডটা হচ্ছে ফসফোলাইপেজ। হ্যাঁ, যেমন ডাইপেপটাইডটা হচ্ছে কি ডাইপেপটাইডেজ। তো মূল যে হচ্ছে উপাদান তার হচ্ছে সাবস্টিটিউট যেটা আছে ওটার সাথে মিল রেখে মূলত এনজাইমের নামটা করা হচ্ছে। মোটামুটি হচ্ছে আমরা মনে রাখতে পারবো এভাবে। এ ছিল হচ্ছে অগ্ন্যাশয় রসে বিদ্যমান হচ্ছে তোমার এনজাইম দ্বারা খাদ্যের পরিপাক। এখন হচ্ছে যে আরেকটা কাজ হচ্ছে কি আমাদের হচ্ছে এই দুইটা হচ্ছে কাজগুলো। আরেকটা হচ্ছে আন্তরিক রসে উপস্থিত এনজাইম দ্বারা হচ্ছে পরিপাকটা আমরা দেখব। দেখো কি হচ্ছে আন্তরিক রসের ক্ষেত্রে তোমার হচ্ছে ল্যাকটোজ, হ্যাঁ, শর্করার হচ্ছে পরিপাকটা কিভাবে হচ্ছে এটা আমরা একটু দেখব। আন্তরিক রসের ক্ষেত্রে তোমার যে আচ্ছা ল্যাকটোজটা আমরা দেখি প্রথমত। এই যে ল্যাকটোজটা হচ্ছে ল্যাকটেজ, হ্যাঁ, ল্যাকটেজ নামক হচ্ছে এনজাইমের উপস্থিতিতে সেটা কি হয়ে যাচ্ছে সেটা তোমার গ্লুকোজ, হ্যাঁ, সেটা হচ্ছে দুটা বিষয়তে পরিণত হচ্ছে। আচ্ছা, একটা হচ্ছে কি গ্লুকোজ প্লাস হচ্ছে গ্যালাক্টোজ পরিণত হচ্ছে। আমরা জানি সুক্রোজটা হচ্ছে সুক্রোজ। আচ্ছা, সুক্রোজ আমরা হচ্ছে কোষ রসায়ন অধ্যায় অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান পড়লে বুঝতে পারবো যে সুক্রোজটা হচ্ছে তোমার গ্লুকোজ এবং হচ্ছে ফ্রুক্টোজের সমন্বয়ে হচ্ছে গঠিত। হ্যাঁ, সুক্রোজটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সমন্বয়ে গঠিত। তাহলে আমরা যদি সুক্রোজকে ভেঙে ফেলি তাহলে হচ্ছে আমরা কি পাবো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। আমরা কোষ রসায়ন অধ্যায়টা যখন পড়বো তখন বুঝতে পারবো বিষয়টা। ফ্রুক্টোজ এখন শুধু আমরা শিখে রাখবো। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে কোন এনজাইম কাজ করতেছে সুক্রেজ নামক এনজাইম হচ্ছে কাজ করতেছে। হ্যাঁ, মোটামুটি হচ্ছে এগুলো হচ্ছে তোমার হচ্ছে আন্তরিক রসে যে এনজাইমগুলো থাকে ওই এনজাইমটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের পরিপাকটা হচ্ছে। আচ্ছা, আমিষ জাতীয় খাদ্যের পরিপাকের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা দেখবো, সেটা হচ্ছে তোমার অ্যামিনো যে পেপটাইডেস থাকে অ্যামিনো
পেপটাইড। অ্যামিনো পেপটাইডটা হচ্ছে তোমার কিসে পরিণত হচ্ছে? অ্যামিনো পেপটাইডটা হচ্ছে পরিণত হচ্ছে তোমার আচ্ছা এক্ষেত্রে একটা বিষয় দেখো, আমরা যে ক্ষুদ্রান্তে যে হচ্ছে পলিপেপটাইড যেটা পাইছি আর কি, হ্যাঁ ওই পলিপেপটাইড, হ্যাঁ পলিপেপটাইডটা হচ্ছে তোমার কি হচ্ছে অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে, অ্যামিনো অ্যাসিড। আচ্ছা অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে, সেটা কিসের উপস্থিতিতে? অ্যামিনো পেপটাইডের উপস্থিতিতে, এনজাইমের উপস্থিতিতে, পেপটাইডেস। এটা হচ্ছে প্রোটিনের বিপাক আন্তরিক রস দ্বারা, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার লিপিড জাতীয় পদার্থের বিপাক হচ্ছে কিভাবে? সেখানে অবশ্যই লাইপেজ থাকবে, আর লাইপেজ এনজাইমের মাধ্যমে হচ্ছে তোমার তোমার কি হচ্ছে বিষয়টা, চর্বি জাতীয় পদার্থগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিডে পরিণত হচ্ছে, বুঝতেছো কিনা বিষয়টা? তারপর হচ্ছে তোমার সেখানে হচ্ছে দেখি, আচ্ছা যেমন হচ্ছে লিপিড জাতীয় পদার্থ যেগুলো আছে, হ্যাঁ লিপিড জাতীয় পদার্থগুলো লাইপেজের উপস্থিতিতে সেটা কিসে হচ্ছে? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্লাস হচ্ছে গ্লিসারল পরিণত হচ্ছে। মোটামুটি আমরা বুঝতে পারছি যে তোমার হচ্ছে শর্করা জাতীয় খাদ্যগুলো গ্লুকোজে পরিণত হচ্ছে, প্রোটিন জাতীয় খাদ্যগুলো আবার অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে, আবার লিপিড জাতীয় খাদ্যগুলো হচ্ছে পরিশেষে হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পরিণত হচ্ছে। এর ছিল হচ্ছে তোমার আন্তরিক রস দ্বারা হচ্ছে তোমার খাদ্যের হচ্ছে পরিপাক। তাহলে আমরা পিত্ত রস, অগ্নাশয় রস এবং আন্তরিক রস, হ্যাঁ তো এগুলো দ্বারা হচ্ছে কি যে খাদ্যের যে পরিপাকগুলো হচ্ছে আলাদা আলাদা এনজাইম দ্বারা, সেগুলো আমরা বুঝতে পারছি। এখন আমরা শিখব তোমার ক্ষুদ্রান্তে খাদ্যের কিভাবে শোষণ হচ্ছে। আচ্ছা আমরা জানি যে হচ্ছে ক্ষুদ্রান্ত্রের ইলিয়াম এবং জেজুনামে খাদ্যের কি ঘটে? শোষণ ঘটে। আচ্ছা তো যখন হচ্ছে আমরা খাবার খাবো, যখন হচ্ছে ক্ষুদ্রান্ত্রে যখন হচ্ছে পরিপাকটা সম্পূর্ণ হবে, পরিপাকের পর হচ্ছে শোষণ প্রক্রিয়াটা শুরু হয়। পরিপাকের পর যে খাদ্য সারটা পাবো, হ্যাঁ এটা হচ্ছে কি করে? ক্ষুদ্রান্ত্রের ইলিয়াম, হ্যাঁ ক্ষুদ্রান্ত্রের ইলিয়ামে যাবে, হ্যাঁ যখন ক্ষুদ্রান্ত্রের ইলিয়ামে যাবে খাদ্যটা, তখন হচ্ছে ক্ষুদ্রান্ত্রের ইলিয়ামে কি হয়? অসংখ্য হচ্ছে তোমার হচ্ছে এভাবে করে মাইক্রোবিলাই থাকবে, হ্যাঁ অভিক্ষেপ দেখা যায় মাইক্রোবিলাই। এই অভিক্ষেপ মাইক্রোবিলাই গুলো কি করে? খাদ্যবস্তুকে শোষণ করে নেয়, ঠিক আছে কিনা? এই ক্ষেত্রে তোমার যে পলিপেপটাইডেস হতে পারে, হ্যাঁ ডাইপেপটাইডেস হতে পারে, মনোস্যাকারাইড হতে পারে, এগুলোকে হচ্ছে শোষণ করে নেয়। শোষণ করে কি করে? তোমার হচ্ছে হেপাটিক শিরার মাধ্যমে সেটা কি করে? যকৃত হচ্ছে কি করে? পাঠিয়ে দেয়, হ্যাঁ যকৃতে কি করবে? হেপাটিক শিরাগুলো থাকবে, হেপাটিক শিরাগুলোর মধ্যে দিয়ে যকৃতে পাঠাবে। এবং হচ্ছে দেখা গিয়েছে তো তোমার কিছু হচ্ছে লিপিড জাতীয় পদার্থ তোমার হচ্ছে রয়েছে, অর্থাৎ সেখানে থাকতে পারে কিছু পদার্থ আছে তোমার এক্ষেত্রে হচ্ছে কিছু পদার্থ দেখা যায় তোমার হচ্ছে সেগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং যে গ্লিসারল আছে, কি আছে? ফ্যাটি অ্যাসিড পরিপাকের পর ক্ষুদ্রান্তে পরিপাকের শেষে আমরা কি পাইছিলাম? লিপিড জাতীয় পদার্থগুলো ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে পরিণত হচ্ছে না? এই গ্লিসারল এগুলো হচ্ছে তোমার কি হচ্ছে? যখন এগুলো হচ্ছে আবার লিপিডে কনভার্ট হবে, যখন লিপিডে কনভার্ট হবে, হ্যাঁ তখন হচ্ছে এগুলো কি করবে? এগুলো হচ্ছে তোমার মাইক্রোবিলাই হচ্ছে কি? মাইক্রোবিলাই যে এপিথেলিয়াম যে সেলগুলো আছে, হ্যাঁ মাইক্রোবিলাই কি আছে? এপিথেলিয়াম সেলগুলো আছে, এগুলোর মধ্যে আগে থেকে প্রোটিন আছে, এই প্রোটিনগুলো আছে এবং হচ্ছে লিপিডগুলো হচ্ছে এই মাইক্রোবিলাইয়ের মধ্যে যখন প্রবেশ করবে, তখন লিপিড এবং প্রোটিনগুলো একত্রিত হয়ে লিপিড প্লাস প্রোটিন, এই প্রোটিনগুলো যখন একত্রিত হবে তখন কাইলোমাইক্রন তৈরি করবে, কাইলোমাইক্রন তৈরি করবে। আচ্ছা এক্ষেত্রে যে শোষণটা হচ্ছে এটা ব্যাপক না হলেও মানে হচ্ছে তোমার সক্রিয় পদ্ধতিতে শোষণগুলো হচ্ছে। তো যখন হচ্ছে মাইক্রোবিলাই যখন হচ্ছে লিপিডটা প্রবেশ করবে, আগে থেকে প্রোটিন আছে এর সাথে যুক্ত হয়ে কাইলোমাইক্রন তৈরি করবে। এই কাইলোমাইক্রনটা হচ্ছে আবার এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, কোন প্রক্রিয়া? এক্সোসাইটোসিস, এই এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সেটা কি করবে? এর যে মাইক্রোবিলার যে অভিক্ষেপটা আছে, অর্থাৎ এখান থেকে হচ্ছে বের হয়ে যাবে,
হ্যাঁ, বের হয়ে কি হচ্ছে আবার সেটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে হচ্ছে তোমার সেটা লিপিড এবং হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড না হলে আবার গ্লিসারল পরিণত হচ্ছে। এই উৎপন্ন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তোমার কি হচ্ছে তোমার হচ্ছে চামড়ার নিচে আমাদের ত্বকের নিচে হচ্ছে জমা হচ্ছে। বিষয়টা ক্লিয়ার কিনা? তারপর হচ্ছে এখানে হচ্ছে তোমার খনিজ লবণ বা হচ্ছে পানি, হ্যাঁ, এই ইত্যাদি হচ্ছে পদার্থ হচ্ছে মোটামুটি ভিটামিন এগুলো হচ্ছে শোষণ করতেছে। এবং তোমার ইলিয়াম, ক্ষুদ্রাঞ্চের যে ইলিয়াম আছে, ক্ষুদ্রাঞ্চের ইলিয়াম আর সিকাম, হ্যাঁ, ও সিকামের মাঝে হচ্ছে স্পিংটার থাকে, স্পিংটার। এটা কি করে? এটা হচ্ছে যেগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত্রের পরিপাকের পর কিছু পদার্থ হচ্ছে এই স্পিংটার দিয়ে বৃহদাংশে প্রবেশ করে। বৃহদাংশে যখন প্রবেশ করবে তখন হচ্ছে সেখানে খাদ্যের হচ্ছে কি খাদ্যের কিছু শোষণ ঘটবে। ঠিক আছে কিনা? এর ছিল হচ্ছে তোমার হচ্ছে ক্ষুদ্রান্ত্রের হচ্ছে শোষণের প্রসেসটা। তাহলে কি হচ্ছে, প্রথমত হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা যে ক্ষুদ্রান্ত্রের খাবারগুলো মানে হচ্ছে পরিপাকের পর তারপর হচ্ছে যে খাবারগুলো হচ্ছে ইলিয়ামে যাবে, তারপর সেখানে শোষণ করবে, অর্থাৎ সেখানে হচ্ছে সেটা ব্যাপন প্রক্রিয়া না হলে হচ্ছে তোমার সক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে এটিপিকে কাজে লাগিয়ে শোষণটা সেখানে ঘটবে। তো সেখানে হচ্ছে মনোসাইলেট ডাইসাইলেট পদার্থ শোষণ করতে পারে, তারপর সেটা হেপাটিক শিরা দিয়ে যকৃতে যাবে। এছাড়াও কিছু ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পদার্থ আছে যেগুলো হচ্ছে তোমার হচ্ছে কি করবে, তোমার হচ্ছে সেগুলো তোমার লিপিড জাতীয় পদার্থ হিসেবে জমা হবে, হ্যাঁ, যার পর হচ্ছে লিপিডগুলো হচ্ছে এসে কোথায় হবে, এসে তোমার হচ্ছে মাইক্রোবিলিয়াতে হচ্ছে প্রবেশ করবে। মাইক্রোবিলিয়াতে আগে থেকে প্রোটিন আছে ওটার সাথে যুক্ত হয়ে সেখানে কাইলোম্যাক্রন তৈরি করতেছে। এই কাইলোম্যাক্রন আবার এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ, তারপর হচ্ছে সেটা মাইক্রোবিলিয়া থেকে বের হয়ে যাবে, হ্যাঁ, তারপর হৃৎপিণ্ডের কাছাকাছি হচ্ছে একটা শিরা রয়েছে, ওই শিরা প্লাজমা আছে, প্লাজমায় অবস্থান করবে। তো সেখানে এক ধরনের এনজাইম আছে প্লাজমায়, ওই এনজাইমের উপস্থিতিতে মূলত হচ্ছে তোমার লিপিডটা হচ্ছে আবার ভেঙে যাবে, ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে পরিণত করতেছে। এভাবে হচ্ছে প্রসেসটা হচ্ছে। তো অবশেষে যে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল পাবো এগুলো হচ্ছে আমার ত্বকের নিচে জমা হচ্ছে। তো বিষয়গুলো হচ্ছে এটা, বুঝছো কিনা? এখন একটা বিষয় মনে রাখবো যে সবচেয়ে বেশি খাবারের শোষণ ঘটে হচ্ছে ক্ষুদ্রান্ত্রের ইলিয়ামে, কারণ ইলিয়ামটা হচ্ছে মানে হচ্ছে 5/3 অংশ হচ্ছে ইলিয়াম। বুঝতেছো কিনা বিষয়টা? আচ্ছা, তো এর ছিল হচ্ছে তোমার ক্ষুদ্রাঞ্চের পরিপাক এবং শোষণ, বুঝছো কিনা? এখন আমরা বৃহদাংশের বিষয়টা দেখবো, বৃহদাংশে কিভাবে বিষয়টা করতেছে। বৃহদাংশে হচ্ছে কি হয়, খাদ্যের কি হয়, শোষণ করবে না। আচ্ছা, বৃহদাংশ হচ্ছে আমরা কয়টা অংশে দেখতে পাই? বৃহদাংশে অবশ্যই সিকাম আছে, পুরন আছে, হ্যাঁ, বৃহদাংশে কি আছে? সিকাম, বৃহদাংশে কি আছে? বৃহদাংশে সিকাম আছে, পুরন আছে। বৃহদাংশ হচ্ছে আমরা জানি হচ্ছে বৃহদাংশ হচ্ছে কয়টা অংশ থাকে বলো তো দেখি? আচ্ছা, বৃহদাংশ হচ্ছে যে সিকাম, এই সিকাম হচ্ছে বিষয় এখানে একটা মনে রাখবো কি, বৃহদাংশে সিকামের নিচে অবস্থান করে কি, সিকামের নিচে হচ্ছে তোমার অবস্থান করতেছে অ্যাপেন্ডিক্স, হ্যাঁ, অ্যাপেন্ডিক্স। সিকামের নিচে অ্যাপেন্ডিক্সটা আসলে এটা ইমিউনতন্ত্র হচ্ছে দেহের যে ইমিউনতন্ত্র রয়েছে এখানে হেল্প করে, এবং অ্যাপেন্ডিক্সের যখন সমস্যা হয়, যখন অ্যাপেন্ডিক্সের যখন তোমার সমস্যা হবে, প্রবলেম হবে বা হচ্ছে প্রদাহ সৃষ্টি হবে, তখন আমরা তাকে কি বলবো? অ্যাপেন্ডিসাইটিস বলবো, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে যে কোলন হচ্ছে তিনটা অংশ আছে। একটা হচ্ছে ঊর্ধ্বগামী, এ দেখো এটা যেটা হচ্ছে কোলন হয়, হ্যাঁ, এটা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ। আচ্ছা, এবং হচ্ছে নিম্নগামী কোলন, হ্যাঁ, একটা হচ্ছে ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ, নিম্নগামী কোলন। বুঝতেছো কিনা? এবং এক্ষেত্রে আমরা তোমার হচ্ছে কয়টা পার্ট দেখতে পাবো? এক্ষেত্রে হচ্ছে আমরা কি তিনটা পার্ট দেখতে পাচ্ছি না? যে তোমার হচ্ছে অনুপ্রস্থ হচ্ছে, এটা হচ্ছে এখানে হচ্ছে আমরা তোমার সিগময়েড দেখব, অবশ্যই আমরা কি পাবো? সিগময়েড দেখতে পাবো, হ্যাঁ। একটা হচ্ছে অনুপ্রস্থ, সরি এটা হচ্ছে
ঊর্ধ্বগামী, এটা অনুপ্রস্থ, এটা নিম্নগামী, এবং হচ্ছে একটা সিগময়েড অংশ দেখতে পারবো, এবং শেষে আমরা যেটা পাবো আচ্ছা সিগময়েড, এবং আমরা শেষে যেটা পাবো সেটা হচ্ছে মলাশয়, মলাশয় দেখতে পাবো। আচ্ছা, এ ছিল হচ্ছে তোমার বৃহদান্ত্রের হচ্ছে চারটা বিষয়। আচ্ছা, তো পরীক্ষা যেটা আসে যে সিকামের নিচে অবস্থান করতেছে অ্যাপেন্ডিক্স, এটা একটু মনে রাখবো, এটা দেহের ইমিউন তন্ত্রে হেল্প করতেছে, এটা একটু মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা, এখন বৃহদান্ত্রে আসলে কাজগুলো কি হচ্ছে? বৃহদান্ত্রে খাবারের শোষণ করতেছে। তো এক্ষেত্রে তোমার কিছু ব্যাকটেরিয়া থাকবে বৃহদান্ত্রে কাজ করে, হ্যাঁ 500-এরও বেশি মিথজীবী ব্যাকটেরিয়া থাকে। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে তোমার গাজন প্রক্রিয়া হেল্প করা, অপাচ্য যে অংশগুলো আছে ওগুলো গাজন প্রক্রিয়া মানে পারমেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে হ্যাঁ কাজ করতেছে, পারমেন্টেশন প্রক্রিয়া হেল্প করতেছে। এবং হচ্ছে বৃহদান্ত্রে হচ্ছে আমরা কিছু তোমার হচ্ছে ভিটামিন দেখতে পাই, হচ্ছে ভিটামিন বি12 ও হচ্ছে ভিটামিন কে, এই দুটো হচ্ছে ভিটামিন হচ্ছে কাজ করতে দেখা যায় বৃহদান্ত্রে। হ্যাঁ, তারপর হচ্ছে যে কি তোমার বৃহদান্ত্রে বৃহদান্ত্র আর কি করতে পারে দেখো, এক্ষেত্রে হচ্ছে যে তোমার পিত্তরস, হ্যাঁ পিত্তরস কি করে? প্যারিস্টালসিস প্রক্রিয়া কি করে? মলাশয় দিয়ে হ্যাঁ তোমার হচ্ছে যে কি খাবারগুলোকে দ্রুত হ্যাঁ মানে অপাচ্য যে অংশগুলো আছে না ওগুলো হচ্ছে পাইপথ দিয়ে বের হতে হচ্ছে দ্রুত হেল্প করে। প্যারিস্টালসিস প্রক্রিয়াটা কি? প্যারিস্টালসিস প্রক্রিয়া মনে করো এই যদি হয়েছে একটা নালী, হ্যাঁ এই নালী হচ্ছে সংকোচন প্রসারণে, হ্যাঁ সংকোচন প্রসারণ ঘটিয়ে খাবারগুলোকে সামনের দিকে হচ্ছে অগ্রসর করতে হেল্প করে। হ্যাঁ, এটা হচ্ছে প্যারিস্টালসিস প্রক্রিয়া। হ্যাঁ, তরঙ্গের মতো দেখতেছো না, মানে হচ্ছে সংকোচন প্রসারণ ঘটাবে, সংকোচন প্রসারণ ঘটাবে, আস্তে আস্তে খাবারগুলো সামনের দিকে অগ্রসর হবে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে প্যারিস্টালসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়া হচ্ছে কি করে? পিত্তরসটা হচ্ছে এখানে আবার হেল্প করতেছে। এবং হচ্ছে সেখানে বৃহদান্ত্রে তোমার মিউকাস নামক হচ্ছে একটা স্তর থাকে, মানে হচ্ছে মিউকাসের স্তর থাকে, সেখান থেকে মিউকাস নামক পদার্থ হরিত হয়, মোটামুটি মলকে পিচ্ছিল করে দেয়, যাতে করে ইজিলি হচ্ছে মলটা বের হয়ে যেতে পারে। বিষয়টা বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন আমরা বৃহদান্ত্র সম্পর্ক ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা শিখবো তোমার স্থূলতা সম্পর্কে। স্থূলতা আসলে বিষয়টা কি? আমরা জানি হচ্ছে আমাদের দেহের ওজনে হ্যাঁ যখন হচ্ছে 20% দেহের ওজনে 20% যখন হচ্ছে মানে ফ্যাট জমবে আর কি, হ্যাঁ তখন আমরা তাকে কি বলবো? স্থূলতা। তো স্থূলতা হচ্ছে একটা নরমাল লেভেল আছে, কতগুলো বিষয় আছে দেখো, এই রেঞ্জগুলো হচ্ছে পরীক্ষাতে আসতে দেখা যায়, এই জন্য আমরা এগুলো শিখবো। যদি 18 নিচে হয় তাহলে সে ম্যাল নিউট্রিশনে ভুগতেছে, তাহলে তার শরীরের যে তোমার হচ্ছে 18 যদি নিচে হয়, হ্যাঁ 18 হচ্ছে পয়েন্ট সামথিং একটা আছে মান, এটা একটু মনে রাখবো, 18 পয়েন্ট সামথিং, আর সেটা যদি হয় কেজি হচ্ছে পার মিটার স্কয়ার। অর্থাৎ হচ্ছে আমরা এক্ষেত্রে এটা কি? এটা মানে হচ্ছে বডি মাস ইনডেক্স, BMI, হ্যাঁ বডি মাস ইনডেক্স এটাকে আমরা বলি। তো তার দেহের ওজন যদি হচ্ছে 18 হচ্ছে কেজি, মিটার ইনভার্স হচ্ছে 2 থেকে কম হয়, তাহলে বুঝবো যে সেটা ম্যালনিউট্রিশন, অর্থাৎ হচ্ছে তার দেহের যে আদর্শ ওজন হ্যাঁ এটা থেকে তার ওজন কম আছে। যদি সেটা 18 থেকে 24 এর মধ্যে, তাহলে সে বুঝতে পারে না তার ওজন হচ্ছে দেখি তোমার তার হচ্ছে স্বাস্থ্যগত হচ্ছে দিক থেকে সে অনেক ভালো আর কি, হ্যাঁ তার দেহের ওজন পারফেক্ট, ঠিক আছে কিনা? আচ্ছা, যদি সেটা হচ্ছে 25 থেকে 29 হয়ে যায়, হ্যাঁ তাহলে স্থূলতা তোমার হচ্ছে মানে হচ্ছে সে কি স্থূলতা হচ্ছে প্রথম পর্যায়ে পড়ে যেতেছে। তারপর সে যদি হচ্ছে 30 থেকে হচ্ছে 35 হয়ে যায়, হ্যাঁ স্থূলতার দ্বিতীয় স্তর, হ্যাঁ এভাবে আর কি। আবার যদি সে 35 থেকে হচ্ছে 39 হয়ে যায়, হ্যাঁ তাহলে হচ্ছে কি তার আস্তে আস্তে অবস্থা হচ্ছে খারাপের দিকে যাচ্ছে। বিষয়টা বুঝতেছো কিনা? তাহলে এখান থেকে পরীক্ষা আসবে কি? এখান থেকে হচ্ছে পরীক্ষায় আসার মতো কোশ্চেন হচ্ছে তোমার হচ্ছে এই চক থেকে বেশি আসে, বুঝছো? যদি পরীক্ষা আসে ভাই বলতেছি এই চক থেকে আসবে। আচ্ছা দেখো 25 থেকে হচ্ছে যদি আমার যদি 29 হয়ে যায়, তাহলে স্থূলতা হচ্ছে এটা অতিরিক্ত ওজন, অতিরিক্ত ওজন। আর এটা হচ্ছে প্রথম স্তর, এটা হচ্ছে দ্বিতীয় স্তর স্থূলতার, হ্যাঁ এটা হচ্ছে মোটামুটি পরীক্ষা আসে। তো আমরা এই চকটা মনে রাখবো যে 18 থেকে কম হলে যে তার দেহের ওজনটা হচ্ছে পারফেক্ট না, হ্যাঁ সে ম্যালনিউট্রিশনে ভুগতেছে। আর মোটামুটি হচ্ছে এটা হলে কি হয়? তার একটা আদর্শ মানে হচ্ছে শরীর ওজন আদর্শ, হ্যাঁ অপটিমাম। আচ্ছা, আর এটা হচ্ছে যে কি তোমার এটা হচ্ছে তার ওজন অতিরিক্ত ওজন হয়ে গেছে, তারপর হচ্ছে স্থূলতা প্রথম স্তর দ্বিতীয় স্তর, মোটামুটি এগুলা আসতে দেখা যায়, বুঝছো কিনা? এ ছিল হচ্ছে স্থূলতা। স্থূলতার কারণটা হচ্ছে আসলে তোমার কয়েকটা কারণ হতে পারে, হ্যাঁ যাদের হচ্ছে যারা হচ্ছে বংশগতভাবে হচ্ছে যারা মানে হচ্ছে একটু মোটা সোটা, হ্যাঁ তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা এগুলা হচ্ছে দেখি আর কি। যেমন হচ্ছে যারা হচ্ছে পাসপোর্টে খাবার খাবে, হ্যাঁ
তারপর হচ্ছে বার্গার, বিভিন্ন ফ্যাট জাতীয় পদার্থ মানে খাবারগুলো বেশি খাবে আর কি, তাদের ক্ষেত্রে হচ্ছে বিষয়গুলো দেখা যায়। আবার কারো কারো দেখা যাচ্ছে যে মূলত এটা মানে তোমার জীবনযাত্রার উপরে নির্ভর করে কে কিভাবে চলতেছে, কি কি ধরনের খাবার খেতেছে। হ্যাঁ, এছাড়া ঘরোয়া অবস্থা হচ্ছে নর্মালি হচ্ছে এমনি তোমার স্থূলতা মেয়েদের হচ্ছে এমনি বেশি থাকে আর কি, বুঝছো কিনা, 4 থেকে 6 পাউন্ড একটু বেশি থাকে দেখা যায় আর কি ঘরোয়া অবস্থায়। তো মূলত এটা হচ্ছে পরিহার করতে হলে কি করতে আমাদের মানে তেল জাতীয় খাবারগুলো পরিহার করতে হবে, নিজের মতো করে তোমার হচ্ছে সুষম খাবারগুলো খেতে হবে, ব্যায়াম করতে হবে। হ্যাঁ, এগুলো আর কি। আর হচ্ছে স্থূলতার কারণে তোমার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। হ্যাঁ, তোমার হচ্ছে প্রেশার বেড়ে যেতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে যে কি স্ট্রোকের একটা ঝুঁকি থাকে, বা শরীরে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো দেখা দেয় আর কি স্থূলতার কারণে। তো আমরা সবসময় হচ্ছে আমরা কি করব, আমরা মানে হচ্ছে সুষম খাবারগুলো খাওয়ার ট্রাই করবো, তেল জাতীয় খাবার খাবো না। হ্যাঁ, যাতে করে হচ্ছে আমরা এটা থেকে হচ্ছে নিজেকে অ্যাভয়েড রাখতে পারি হ্যাঁ স্থূলতার বিষয় থেকে। এছাড়া হচ্ছে আসলে স্থূলতার বিষয়ে আলোচনা। আচ্ছা আচ্ছা ভাইয়া, এখানে একটা কথা বলি, কাইম এবং হচ্ছে ভোলাস নিয়ে একটা কথা বলি। হ্যাঁ, তোমার হচ্ছে যখন পাকস্থলীতে যখন খাবারগুলা তোমার হচ্ছে পরিপাক হবে, তখন হচ্ছে সেখানে অগ্ন্যাশয় রস দ্বার হচ্ছে বিভিন্ন কাহিনী করে, হ্যাঁ আমরা তো পড়াইছিলাম নাকি, ওইখানে হচ্ছে যে পদার্থটা অবশেষে পাবো পরিপাকিত অংশ, সেটাকে আমরা কি বলবো, কাইম বলবো। পাকস্থলীর বিষয়টাকে আমরা কি বলবো, কাইম। হ্যাঁ, পরিপাকিত খাবারকে। আর মুখমণ্ডলে যেটা হচ্ছে সেটাকে আমরা ভোলাস বলবো। হ্যাঁ, ভোলাস বলবো। এই দুটো বিষয় হচ্ছে আমরা খেয়াল করবো, বুঝছো কিনা। তো আজকে ছিল হচ্ছে তোমার পরিপাক সম্পর্কে হচ্ছে ক্ষুদ্রাংশের বিষয়টা, বৃহদাংশ এবং স্থূলতা সম্পর্কে হচ্ছে আলোচনা ছিল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।